আসসালামু আলাইকুম। আজকে আমি এসএসসি কেমিস্ট্রির ওয়ান শট এমসিকিউ ম্যারাথন ক্লাসে ষষ্ঠ পর্ব অর্থাৎ মৌলিক ধারণা ও রাসায়নিক গণনা এর উপর ভিত্তি করে বিগত বছরগুলোতে যে প্রশ্নগুলো আসছে সেই সাথে সামনের বছরগুলোতে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আসো কথা না বাড়িয়ে ক্লাস শুরু করা যাক। দেখো আমাদের প্রথম প্রশ্নে কি বলছে, 27 গ্রাম পানির মোল সংখ্যা কত? তাহলে আমাদের ভর দিয়ে রাখছে, মোল সংখ্যা আমাদের থেকে চাচ্ছে। তো দেখো আমরা এখানে একটা সূত্র জানি। সূত্রটা কি? যে মোল সংখ্যা n ইজিক্যাল টু ডাব্লু বাই এম ইজিক্যাল টু ভি বাই 22.4 ইজিক্যাল টু এন বাই 6.023 গুণন 10⁻23 ইকুয়াল টু এইচভি। তো এইটা হচ্ছে আমাদের মোল সংখ্যার সাথে ভর, আয়তন, অণুর সংখ্যা এবং ঘনমাত্রা এর সম্পর্ক। এখন আমাদের যে দুটো সম্পর্কের মধ্যে ম্যাথ দেওয়া থাকবে ওই দুটো সম্পর্ক নিয়ে আমরা শুধুমাত্র আলোচনা করব। তো দেখো আমাদের বলছে 27 গ্রাম পানির মোল সংখ্যা কত। তাহলে আমাদের মোল সংখ্যা আর ভর, ভর দিয়ে রাখছে, মোল সংখ্যা চাইছে। তাহলে আমরা কি করব, এই যে n ইকুয়াল টু ডাব্লু বাই এম রয়েছে এটা নিয়ে ক্যালকুলেশন করব। তাহলে দেখো তো আমাদের মোল চাইছে, তাহলে n থেকে গেল আর ডাব্লু কোন আমাদের কত দিয়েছে 27। এখন দেখো এই এম এর পরিচয় কি? এম হচ্ছে যে মৌল দিয়েছে সেই মৌলের পারমাণবিক ভর, অথবা যদি কোনো যৌগ দিয়ে থাকে সেই যৌগের আণবিক ভর। তাহলে দেখো এখানে আমাদের কি দেওয়া ছিল? পানি। তো পানির সংকেত কি? H2। তাহলে পানির সংকেত যদি H2 হয় এর ভর কত আসবে? হাইড্রোজেনের ভর হচ্ছে 1, হাইড্রোজেন আছে 2টা, প্লাস অক্সিজেনের ভর হচ্ছে 16, যোগ করলে কত পাওয়া যায়? 18। তাহলে আমাদের নিচে কত আসবে? নিচে আসবে হচ্ছে 18। 18 কেন পাইলাম? কারণ এই যে 18 ছিল আমাদের পানির আণবিক ভর। তাহলে দেখো ক্যালকুলেশন করলে কত আসে? 9 দ্বারা ভাগ করলে 3 9 27 আর 9 দুগুণে 18। তাহলে থাকছে হচ্ছে 3/2। 3/2 মানে কত? 1.5। তাহলে আমাদের ওই যে 27 গ্রাম পানির মোল সংখ্যা কত হবে? 1.5 গ্রাম হবে। তাহলে আমাদের সঠিক অপশন গ। 2 নম্বর প্রশ্নে বলছে 18 গ্রাম গ্লুকোজের অণুর সংখ্যা কত? তো দেখো আমাদের ফার্স্টে জানা লাগবে যে গ্লুকোজ অণুর সংকেত কি। তো গ্লুকোজ অণুর সংকেত কি আসে? C6H12O6। এটাকে আমরা গ্লুকোজ গ্লুকোজ অণুর সংকেত আকারে জেনে থাকি। এটা অবশ্য ফ্রুক্টোজের সংকেত হয়। তো আমরা ওদিকে যাবো না। গাঠনিক সংকেত, গ্লুকোজ আর ফ্রুক্টোজের মধ্যে আমাদের গাঠনিক সংকেতের পার্থক্য রয়েছে, একটা অ্যালডিহাইডমূলক একটা কিটোনমূলক। তো আমরা ওদিকে যাবো না। আমরা জাস্ট মনে রাখবো যে গ্লুকোজ আর ফ্রুক্টোজের সংকেত সেম, এবং সেই সংকেত কত? C6H12O6। আমাদের কি বলছিল? 18 গ্রাম গ্লুকোজে। তা দেখো আমাদের ভর দেওয়া আছে, আর বলছে কি অণুর সংখ্যা কত? মোল সংখ্যা, অণুর সংখ্যা চাইছে, অর্থাৎ এন এর মান আমাদের থেকে চাইছে। তাহলে সম্পর্ক হবে কোন দুইটার মধ্যে? এই যে ডাব্লুর সাথে এই এন এর। তাহলে দেখো সম্পর্ক কি ছিল? ডাব্লু বাই এম ইজিক্যাল টু এন বাই 6.023 গুণন 10⁻23। তাহলে আমার দেওয়া আছে কি? গ্লুকোজের ভর দিয়ে রাখছে, তাহলে ডাব্লুর মান দিয়ে রাখছে। ডাব্লু হচ্ছে প্রদত্ত ভর, যেটা দিয়ে থাকবে। তাহলে ডাব্লুর মান হচ্ছে 18, আর এম হচ্ছে কি? গ্লুকোজের আণবিক ভর। তো দেখো গ্লুকোজের আণবিক ভর আমরা এখান থেকে বের করতে পারি। তাহলে কার্বন হচ্ছে 12, কার্বন আছে 6টা, প্লাস হাইড্রোজেনের ভর হচ্ছে 1, হাইড্রোজেন আছে 12টা, প্লাস অক্সিজেনের ভর হচ্ছে 16, অক্সিজেন আছে 6টা। তো যদি ক্যালকুলেশন করো 6 12 72 প্লাস 12 প্লাস 6 16 5 16 80, 6 16 96 আসে। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি 6 আর 2 8 আর 2 10 0, 9 আর 1 10, 10 7 17 1 18, 180 আসে। তাহলে আমাদের 180, আর এখানে এন বাই যা ছিল তাই 6.023 গুণন 10⁻23। তো দেখো আমি যদি ফাইনাল এখান থেকে এন এর মান বের করতে চাই, এখানে কাটাকাটি করে থাকে 10, তাহলে আমরা লিখতে পারি 6.023 গুণন 10⁻23 বাই আছে 10। তো দেখো আমরা এখানে কাটাকাটি করে উপরে গেছিলো 1 আর নিচে ছিল 10, আর এই যে এই পাশে এটা ভাগ ছিল, বাম পাশে আসলে কী হবে? গুণ হয়ে যাবে। গুণ করার পর আমরা সাইড চেঞ্জ করে নিয়েছি। আশা করছি তোমরা যেহেতু এসএসসিতে পড়ো এতটুকু জানো, এতটুকু ক্যালকুলেশন করতে পারবা। তাহলে দেখো 10 দ্বারা ভাগ করলে কত আসবে? 6.023 গুণন 10⁻22 আসবে। তাহলে আমাদের সঠিক অপশন হচ্ছে আমাদের খ। 3 নম্বর প্রশ্নে বলছে 1 মোল পানির অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কতটি? তো দেখো আমাদের পানির অণুর সংকেত তো আমরা জানি, যেটা আমাদের পানির অণুর সংকেত ছিল যে H2। আমাদের বলছে যে 1 মোলে কতটুকু, 1 মোল পানির অণুতে কতটুকু হাইড্রোজেন পরমাণু বা কত সংখ্যক হাইড্রোজেন পরমাণু রয়েছে। তো দেখো আমরা জানি 1 মোল মানে কত? 6.023 গুণন 10⁻23। এটা কিন্তু আমাদের জানা না, এটা হচ্ছে অ্যাভরেজ সংখ্যা। আমরা জানি 1 মোল অণুতে অথবা 1 মোল পরমাণুতে অথবা 1 মোল ইলেকট্রনে অথবা 1 মোল আয়নে এত সংখ্যক অণু, পরমাণু, আয়ন বা ইলেকট্রন থাকে। তাহলে সেই হিসাবে আমাদের 1 মোল পানিতে এত সংখ্যক পানির অণু রয়েছে। এখন দেখো এই পানির অণুতে আবার হাইড্রোজেন আছে কয়টা? হাইড্রোজেন আছে 2টা, অর্থাৎ হাইড্রোজেনের পরমাণু রয়েছে 2টা।
যদি বলতো হাইড্রোজেন অণু রয়েছে কয়টা, আমরা বলতাম হাইড্রোজেন অণু রয়েছে একটি, বাট হাইড্রোজেন পরমাণু রয়েছে কয়টি, দুইটি। তাহলে দেখো এক মোলে হাইড্রোজেন অণুর সংখ্যা হচ্ছে এতটি, তাহলে পরমাণুর সংখ্যা কতটি? যেহেতু একটা পরমাণুতে দুইটি হাইড্রোজেন রয়েছে, তাহলে সিম্পলি আমাদের কী করতে হবে, এর সাথে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে 6.023 গুণন 10⁻23 গুণন হচ্ছে কত, 2। তাহলে গুণ করলে কত আসে, 6 4 0 6 দুগুণে 12 গুণন হচ্ছে 10⁻23। এটা ক্যালকুলেশন করলে এভাবে লেখা যায় 1.204 গুণন 10⁻24। তাহলে আমাদের দেখো ঘ নম্বর অপশন সঠিক। 4 নম্বর প্রশ্নে বলছে 9.8 গ্রাম সালফিউরিক অ্যাসিড অণুতে অক্সিজেন অণু এখানে একটা ও থাকবে, অক্সিজেন অণু পরমাণুর সংখ্যা কতটি? তাহলে আমাদের প্রথমে বের করতে হবে এই 9.8 গ্রাম সালফিউরিক অ্যাসিডে অক্সিজেন আছে কতটি, দেন আমাদের অণু পরমাণুর সংখ্যা হিসাব করতে হবে। তো দেখো সালফিউরিক অ্যাসিড অণুতে H2SO4 এই অণুতে অক্সিজেন আছে কয়টা? অক্সিজেন আছে 4টা। 4টা অক্সিজেন মানে কি? 4টা অক্সিজেন মানে কিন্তু 2 অণু অক্সিজেন, কারণ অক্সিজেনের অণুর সংকেত হচ্ছে O2। তাহলে যেহেতু 4টা অক্সিজেন আছে, তাহলে আমি কি বলতে পারবো, 2 × O2। আর যদি পরমাণু হিসাব করতে চাই, তাহলে পরমাণু কত হবে? পরমাণু আছে 4টি, কারণ অক্সিজেন পরমাণুর সংকেত হচ্ছে শুধু O। তাহলে অক্সিজেন আছে যেহেতু 4টা, তাহলে পরমাণুর সংখ্যা কত হবে? 4টি। তাহলে 4টি হচ্ছে পরমাণু আর 2টি হচ্ছে অণু। এখন আমাদের বলছে কি 9.8 গ্রাম সালফিউরিক অ্যাসিডে অক্সিজেন অণু পরমাণুর সংখ্যা কতটি, এটা বের করতে হবে। তাহলে দেখো আমাদের ভর দিয়ে রাখছে আর এন আমাদের থেকে চাইছে, তাহলে সম্পর্ক হবে কোনটা, এ ডাব্লিউ আর এনটা। তাহলে সূত্র আমরা কি জানি, W/m = n/6.023 গুণন 10⁻23। তো দেখো ডাব্লিউ মান কত দিয়ে রাখছে আমাদের, 9.8। আর যদি সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর আমরা বের করতে চাই, তাহলে দেখো হাইড্রোজেন আছে 2টি, হাইড্রোজেনের ভর হচ্ছে 1, সালফারের ভর হচ্ছে 32, সালফার আছে 1টি, আর অক্সিজেনের ভর হচ্ছে 16, অক্সিজেন আছে 4টি। হিসাব করলে কত আসবে, 1 + 32 + 4 × 64। 64 আর 32-এ কত আসে, সরি এখানে 2 হবে, 64 আর 32 আসে 96, 96 সাথে 2 যোগ করলে আসে 98। তাহলে এখানে হবে হচ্ছে 98, আর এর পাশে n, আর এর পাশে 6.023 গুণন 10⁻23। এটা 9.8 ছিল, তাহলে আমাদের কাটাকাটি করলে 1/10 থাকবে। তাহলে এখান থেকে দেখো n এর মান আমরা পাচ্ছি 6.023 গুণন 10⁻23। তাহলে যে 9.8 গ্রাম সালফিউরিক অ্যাসিডও যাতে কথা, এতটি সালফিউরিক অ্যাসিডও সে একই কথা। এখন দেখো আমরা কি বলছিলাম, যে সালফিউরিক অ্যাসিডে অক্সিজেন আছে 4টি, তার মানে 2 অণু অক্সিজেন অণু রয়েছে, অর্থাৎ অক্সিজেন অণু 2টা অণু রয়েছে, আর পরমাণু রয়েছে কয়টি, অক্সিজেন পরমাণু রয়েছে 4টি। তাহলে যেহেতু আমাদের অণু লাগবে, তাহলে অক্সিজেন অণু ইকুয়ালটা আমরা কত বলতে পারবো, 6.023 গুণন 10⁻23 গুণন হচ্ছে 2। ক্যালকুলেশন করলে কত আসে, 6 4 0 6 দুগুণে 12, তাহলে 1.2 গুণন 10⁻23। এখানে হিসাব করলে কত আসছে, সরি এখানে হিসাব করলে 22 আসতো, তাহলে এখানে হবে হচ্ছে 22, তাহলে হচ্ছে 23। আর যদি আমরা অক্সিজেন পরমাণুর সংখ্যা হিসাব করতে যেতাম, তাহলে 4কে এই 6.023 গুণন 10⁻22 দ্বারা গুণ করা লাগতো। তাহলে এটা হিসাব করলে কত আসবে, 3 4 12 2 হাতে গেল 1, 4 দুগুণে 8 রেখে 9 0 হাতের 1 চলে আসতো, আর 4 6 24 গুণন 10⁻22। তাহলে এটা লেখা যায় হচ্ছে 2.419 গুণন 10⁻23। দেখো আমাদের অপশন একটা হচ্ছে 1.2046 আর একটা হচ্ছে 2.419। তাহলে আমাদের একটা অপশন হচ্ছে এইটা আর একটা হচ্ছে এটা, তার মানে খ নম্বর অপশন সঠিক। 5 নম্বর প্রশ্নে বলছেন, আচ্ছা এটা কি বুঝতে পারছো আমরা কি করছি? ফার্স্টে আমরা দেখেছি যে সালফিউরিক অ্যাসিডে অক্সিজেন আছে আসলে কয়টা, অক্সিজেন ছিল হচ্ছে 4টা। 4টা অক্সিজেন মানে কি, 2টা অক্সিজেনের অণু, কারণ একটা অক্সিজেন অণু মানে O2, অর্থাৎ 2টা অক্সিজেন মিলে একটা অক্সিজেন অণু গঠিত হয়। তাহলে যেহেতু 4টা অক্সিজেন ছিল, আমার 2 অণু অক্সিজেন পাওয়া যাবে। আর অক্সিজেন যখন পরমাণু কথা বলবে, আমরা জানি অক্সিজেনের পরমাণুর সংকেত কি, শুধু O, মানে একটা অক্সিজেন থাকলে সেটা অক্সিজেন পরমাণু বোঝায়। তাহলে অক্সিজেন পরমাণু কয়টা হবে, যেহেতু 4টা অক্সিজেন ছিল 4টা অক্সিজেন পরমাণু হবে। এরপর আমরা কি করছি, আমাদের সম্পর্ক দেখেছি যে ভর দেওয়া ছিল, পরমাণুর সংখ্যা চাইছে, তাহলে আমাদের সূত্র আসছে হচ্ছে এটা। এখান থেকে আমরা এর মানটা নির্ণয় করছি, আসছে 6.023 গুণ 10⁻22। এখন যদি আমাদের বলতো এই সালফিউরিক অ্যাসিডের অণুর সংখ্যা কত, তাহলে আমরা বলতাম এতটি। কিন্তু দেখা যাচ্ছে আমাদের বলছে অক্সিজেনের কথা জিজ্ঞেস করছে। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে আমরা দেখলাম যে অক্সিজেন অণু ছিল 2টা। তাহলে অণুর সংখ্যা যখন বের করবো, তখন যেহেতু অক্সিজেন অণু 2টা ছিল সালফিউরিক অ্যাসিডে, তাহলে আমি 2 দ্বারা গুণ করে দিয়েছি, গুণ করে পাইছি এটা। আর যখন পরমাণুর সংখ্যা চাইছে, তখন দেখা যাচ্ছে সালফিউরিক অ্যাসিডে অক্সিজেন পরমাণু হচ্ছে 4টি, তাহলে আমরা কি করছি, 4 দ্বারা গুণ করে দিয়েছি।
গুণ করে মান আসছে। 5 নম্বর প্রশ্নে কি বলছে, ক্যালসিয়াম ফসফেটের মোট পরমাণুর সংখ্যা কতটি? তো দেখো আমাদের ফার্স্টে ক্যালসিয়াম ফসফেটের সংকেতটা জানা লাগবে। তো আমরা জানি PO4 এটাকে বলা হয় হচ্ছে ফসফেট আয়ন, আর ক্যালসিয়াম হচ্ছে Ca। এখন দেখো আমরা জানি ক্যালসিয়াম হচ্ছে গ্রুপ 2 এর মৌল, তাহলে সে 2টা ইলেকট্রন ত্যাগ করতে পারে, তাহলে ক্যালসিয়াম হবে 2+, আর ফসফেটের চার্জ কত, -3। তাহলে দেখো এই দুটোকে যদি যোগ করি তাহলে শূন্য হবে? শূন্য হবে না। যদি দুইটা আয়নের যোগফল, কোনো একটা যোগে দুইটা আয়নের যোগফল যোগ করে শূন্য না আসে, তাহলে সেক্ষেত্রে কী করতে হয়, এই 3 দ্বারা এটাকে গুণ করতে হয়, 2 দ্বারা এটাকে গুণ করতে হয়। অর্থাৎ আয়নসমূহের মান দ্বারা আয়নসমূহের মানগুলোকে উল্টা করে গুণ করে দিতে হয়। তাহলে 3 আসবে ক্যালসিয়ামের সাথে, আর এই 2 আসবে ফসফেটের সাথে। তাহলে সঙ্গে কী আসবে, ক্যালসিয়াম Ca3 আর PO4 2। তাহলে এটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম ফসফেটের সঙ্গে। তাহলে আমরা কি বললাম, যে যৌগটা আমাদের থেকে চাইবে ওই যৌগের দেখতে হবে যে আমাদের কোন কোন আয়ন রয়েছে, এবার ওই দুটো আয়ন যোগ করতে হবে। যেমন আমরা +2 আর যদি -3 যোগ করতাম তাহলে কি আসতো, -1 আসতো। দেখো শূন্য কিন্তু আসে নাই, যেহেতু শূন্য আসে নাই, যদি শূন্য আসতো তাহলে ওইটার সংকেত। যেমন দেখো একটা উদাহরণ দিই, সোডিয়াম ক্লোরাইড, ক্লোরিন 17 নম্বর গ্রুপের মৌল, এ হচ্ছে -1 চার্জ শো করে, আর সোডিয়াম 1 নম্বর গ্রুপের মৌল, এর জার্মান হবে +1। তাহলে দেখো এই দুটো যোগ করলে কিন্তু শূন্য আসবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আর কিছু করার প্রয়োজন নাই, এটা হচ্ছে আমাদের সোডিয়াম ক্লোরাইডের সংকেত। বাট ক্যালসিয়াম ফসফেটের ক্ষেত্রে ফসফেটের জার্মান মান ছিল -3 আর ক্যালসিয়ামের জার্মান মান ছিল +2। যেহেতু দুটো যোগ করলে আমাদের -1 পাওয়া আসছে, শূন্য যেহেতু আসছে না, তো যখন শূন্য না আসবে তখন কী করতে হবে, একটার চার্জ দ্বারা অপরটাকে গুণ করতে হবে। তাহলে দেখো ফসফেটের চার্জ ছিল 3, এই 3 দ্বারা আমরা ক্যালসিয়ামকে গুণ করছি, তাহলে Ca3 দিয়েছি। আর ক্যালসিয়ামের চার্জ ছিল +2, তো +2 এক্ষেত্রে আমরা 2 দ্বারা কী করছি, ফসফেটকে গুণ করছি। তাহলে এই যে ফসফেটকে গুণ করে আমরা 2 দিয়ে দিয়েছি। তাহলে আমাদের এখন বলছিল যে আমাদের পরমাণুর সংখ্যা কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো ক্যালসিয়াম আছে কয়টি, ক্যালসিয়াম আছে 3টি, আর ভেতরে যদি আমরা হিসাব করি ফসফেট আছে 1টি, অক্সিজেন আছে 4টি, গুণন হচ্ছে 2। দেখো হিসাব করলে কত আসে, 3 যোগ 5 দুগুণে 10, তার মানে 13। তার মানে ক্যালসিয়াম ফসফেট যোগে পরমাণুর সংখ্যা কতটি, 13টি। তাহলে সঠিক অপশন কোনটা, সঠিক অপশন হচ্ছে ঘ। 6 নম্বর প্রশ্নে কি বলছে, 1 ফোঁটা পানির ভর 0.001 মিলিগ্রাম হলে উহাতে পানির অণুর সংখ্যা কত? তো দেখো এখানে আমাদের কিসের মধ্যে সম্পর্ক হচ্ছে, কার সাথে কার সম্পর্ক দিয়েছে, ভর দিয়ে রাখছে, অণুর সংখ্যা চাইছে, তার মানে আমাদের ওই ডাব্লু আর এন এর মধ্যে সম্পর্ক। তাহলে W/M = আমরা কি জানি, N/6.023 গুণন 10⁻23। আর দেখো আমাদের ভর কত দিয়ে রাখছে, ডাব্লুর মান দিয়ে রাখছে 0.001 মিলিগ্রাম। তাহলে ফার্স্টে আমাদের এই মিলিগ্রামকে গ্রামে নিয়ে আসা লাগবে, কারণ যে পারমাণবিক ভর যখন আমরা হিসাব করবো পানির ক্ষেত্রে, তো দেখো পানির পারমাণবিক ভর আমরা হিসাব করি 18, এই 18 কিন্তু গ্রামে থাকে। তাহলে আমাদের ফার্স্টে মিলিগ্রামকে কিসে নিয়ে আসতে হবে, গ্রামে কনভার্ট করতে হবে। তো দেখো এটাকে 0.001 গ্রামে কনভার্ট করতে হলে কী করতে হয়, 1000 দ্বারা ভাগ করতে হয়। তো 1000 যে কথা, 10⁻³ দ্বারা ভাগ করাও একই কথা। তাহলে এখানে আসলে কিছু গ্রামে, এখন দেখো 10⁻³ উপর উঠলে কী হবে, মাইনাস হবে। তাহলে 0.001 গুণন 10⁻³ এত গ্রাম। এখন দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি 1 গুণন 10⁻6, কারণ যেখানে 3 ঘন আমরা কী করছি, আগায় নিয়েছি। তাহলে এত গ্রাম। তাহলে ডাব্লুর মান জানা, এম এর মান জানা, বসাই দিই। তাহলে ডাব্লুর মান পাইছে 1 গুণন 10⁻6, আর এম এর মান কত আসছে আমাদের 18, আর এই পাশে যা ছিল তাই 6.023 10⁻23। এখন দেখো এটা বাম পাশে চলে আসলে গুণ হয়ে যাবে, তাহলে পরের লাইন লিখে যাবে 1 গুণন 10⁻6 গুণন 6.023 গুণন 10⁻23, আর নিচে হচ্ছে 18 = m। তো দেখো এই 10⁻6কে এই 23-এর সাথে যোগ করলে আমরা জানি যদি ভিত্তি সেম থাকে তাহলে পারে যোগ হয়। তাহলে এটা আসলে হচ্ছে 10⁻17। তাহলে লেখা যায় 6.023 গুণন 10⁻17, আর নিচে কত আছে 18। তো দেখো 6 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে 318, আর উপরে যেহেতু কিছু নয় মানে 1 রয়েছে, 1কে 3 দ্বারা ভাগ করলে আমাদের মানটা এরকম আসে, মানে অ্যাকুরেট না, একটু হেরফের হতে পারে, মানটা এরকম আসবে 3.33 গুণন 10⁻16 এতটি। আমরা কীভাবে হিসাব করলাম, দেখো যে ক্যালকুলেশন করার পর ছিল 1/3, আর উপরে ছিল কত 10⁻17। তো আমরা জানি 1কে যদি 3 দ্বারা ভাগ করা হয় তাহলে মান কত আসে, 0.3333 এরকম আসে, গুণন 10⁻17। তো আমরা কী করছি, এক ঘর সামনে নিয়েছি, নিয়ে লিখেছি কি 3.33 গুণন 10⁻16। দেখো আমাদের এই অপশনটা আছে কিনা, তাহলে সঠিক অপশন আছে ক, 3.34।
এদের 3.34 কেন আসলো? দেখো যেখানে আমাদের 6.023 ছিল, আমরা কিন্তু 023কে ইগনোর করে শুধুমাত্র 18কে 6 দ্বারা ভাগ করে 3 বের করছিলাম, এর জন্য ওদের একটু বেশি আসছে। 7 নম্বর প্রশ্নে কি বলছে, সোডিয়াম কার্বনেট এর 6.023 গুণন 10⁻21 এতটি অণুর মূল সংখ্যা কত? তাহলে আমাদের মূল সংখ্যা চাইছে, মানে এন চাইছে, আর আমাদের কি দিয়েছে, সংখ্যা দিয়ে রাখছে। তাহলে এন, ক্যাপিটাল এন দিয়ে রাখছে আমাদের, আর স্মল এন চাইছে। তাহলে সম্পর্ক কার সাথে কার? এই ভরের মূল সংখ্যার সাথে পরমাণুর সংখ্যা। তাহলে আমরা এন ইজিক্যাল টু কি জানি, এন বাই 6.023 গুণন 10⁻23। এন এর মান কত দিয়ে রাখছে? এন এর মান দিয়ে রাখছে 6.023 গুণন 10⁻21, আর নিচে কত দিয়েছে 6.023 গুণন 10⁻23। দেখো এই অংশটা বাদ চলে যায়, উপরে আছে 10⁻21 আর নিচে আছে 10⁻23। ক্যালকুলেশন করলে কত আসে, 1/100 আসে। 1/100 মান কত, 0.01। তাহলে সঠিক অপশন হচ্ছে খ। 8 নম্বর প্রশ্ন বলছে 10 লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর কত? তাহলে এবার দেখো আমাদের লিটারের সাথে অর্থাৎ আয়তনের সাথে ভরের সম্পর্ক চাইছে। তাহলে আয়তনের সাথে ভরের সম্পর্ক কি ছিল, W/m = V/22.4। তাহলে ডাব্লিউ পড়ছে কি, ডাব্লিউ হচ্ছে প্রদত্ত ভর। তো দেখো আমাদের ভরটাই চাইছে, তাহলে ডাব্লিউটা আমাদের থেকে চাইছে। এম হচ্ছে কি, আণবিক বা পারমাণবিক ভর। তাহলে কার্বন ডাইঅক্সাইড যেহেতু একটা যৌগ, এর আণবিক ভর কত হবে, কার্বনের 12, অক্সিজেনের 16 আর দুইটা আছে। তাহলে দেখো 12 যোগ 16 দুগুণে 32, আসে কত 44। তাহলে নিচে দিলাম হচ্ছে 44, আর ভি এর মান কত দিয়ে রাখছে, 10 লিটার দিয়ে রাখছে, আর 22.4। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি, ডাব্লিউ ইকুয়াল টু কত আসে, 44 অফিসে গুণ হয়ে যায়, তাহলে হয় 440, আর নিচে হচ্ছে 22.4। তাহলে আমরা মনে করি শূন্য উঠাই দিলাম, দশমিক উঠাই দিলাম, তাহলে দশমিক উঠাই দিলে একটা শূন্য নিয়ে লাগবে উপরে, আর নিচে 224। যদি ক্যালকুলেশন করি 2 দিয়ে গুণ করলে 224কে 2 দ্বারা গুণ করলে 448 হয়, বেশি হয়ে যাচ্ছে। তার মানে 1 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 1 দ্বারা ভাগ করলে থাকে কত, 6, 1 আর হচ্ছে 2, 0। তাহলে আমরা যদি হচ্ছে এবার এটাকে 10 দ্বারা ভাগ করতে চাই, তাহলে হচ্ছে 2240 আসে। তাহলে এটা বেশি হয়ে যাচ্ছে। তাহলে যদি 9 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের মান কত আসবে, 4 9 36, 6 হাতে গেল 3, আর 9 দ্বারা ভাগ করলে 9 2 18, 3 21, হাতে গেল 2, 9 2 18 2 20। তাহলে এটা আসবে। তো ক্যালকুলেশন করলে মান কত থাকে, ক্যালকুলেশন মান করলে মান থাকে হচ্ছে আমাদের 4, আর এখানে থাকে হচ্ছে 1, 144 থেকে যায়। তো দেখো আমাদের 19 পয়েন্ট সামথিং আসবে। তার মানে আমাদের সঠিক অপশন হচ্ছে গ। তো দেখো 2 ধাপ ক্যালকুলেশন করে আমরা কিন্তু বলে দিতে পারি যে মান কত আসবে। 9 নম্বর প্রশ্নে বলছে 10 লিটার অ্যামোনিয়া এর অণু সংখ্যা কত? তাহলে দেখো আমাদের দিয়ে রাখছে আয়তন আর সংখ্যা চাইছে। তাহলে আমাদের এই দুইটার মধ্যে সম্পর্ক হবে। তাহলে আমরা V/22.4 লিখতে পারবো কত, N/6.023 গুণন 10⁻23। তো দেখো আমার ভি এর মান যেহেতু 10 দিয়ে রাখছে, 22.4 আর N/6.023 গুণন 10⁻23। তাহলে এখান থেকে আমরা এন এর মান কি লিখতে পারি, 10 গুণন 6.023 গুণন 10⁻23, আর নিচে হচ্ছে 22.4। তাহলে আমরা যদি উপরটাকে লিখতে পারি 60.23 গুণন 10⁻23, আর এটা হচ্ছে 22.4, 602.3 গুণন 10⁻23, আর নিচেরটাকে লিখতে পারি 224। তো আমরা কি করছি, দশমিকের আগে উপরেও 1 ঘর আগায় নিছি, নিচেও 1 ঘর আগায় নিছি। তো যদি আমরা 602কে 224 দ্বারা ভাগ করি, তাহলে 2 দিয়ে যাই, 4 দুগুণে 8, 3 দিয়ে বেশি হয়ে যেতে হবে, 2 দিয়ে যাবে, তো 4 দুগুণে 8, আর 2 দুগুণে 4, আর 2 দুগুণে 4। তাহলে আমরা যদি 602 থেকে বিয়োগ করি, তাহলে থাকে কত, 8 আছে কত হলে 4 2 পাবো, তাহলে হচ্ছে 4 5 5 আর 6, 154 অবশিষ্ট থাকে। তাহলে আমাদের দশমিক নিয়ে একটা শূন্য চলে আসে। যদি আমরা 7 দিয়ে এটাকে গুণ করতে চাই, তাহলে 7 দুগুণে 1400, আর 7 দুগুণে 14, তাহলে 140, 1540, আর 4 7 28, 68, বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি 6 দ্বারা দিই, তাহলে 4 ছক 24, 4 হাতে 4 ছক 24, 4 হাতে গেল 2, 6 দুগুণে 12 রেখে 13, 3 হাতে গেল 1, আর 6 দুগুণে 12 রেখে 13, সরি হাতে ছিল 2, তাহলে এখানে হচ্ছে 1344। ক্যালকুলেশন করলে 6, আর এখান থেকে হচ্ছে 9, তাহলে হচ্ছে 5, 156 থাকে। তাহলে দেখো আমাদের 2.6। তো দেখো আমাদের অ্যান্সার 2.6, এরপর কিছু একটা আসবে, তারপর 10⁻23, এটা আমাদের অ্যান্সার আসছে।
তো 2 ঘর নির্ণয় করলে আমাদের অ্যান্সার বলে দেওয়া যায়। তাহলে আমাদের অ্যান্সার দেখো আছে 2.69 গুণ 10^2 আর আছে 2.69 গুণ 10^23। তো দেখো আমাদের অ্যান্সার আছে 2.6, এরপরে কিছু একটা হবে এখানে, দেন 10^23। তাহলে সঠিক অপশন হচ্ছে খ। 10 নম্বর প্রশ্নে বলছে 0.5 মোলার এবং 250 ml সালফারিক অ্যাসিডের অণুর সংখ্যা কত। তাহলে দেখো আমাদের হচ্ছে এখানে ঘনমাত্রা দিয়ে রাখছে, আয়তন দিয়ে রাখছে, অণুর সংখ্যা চাচ্ছে। তো তুমি চাইলে এটা 2 স্টেপে নির্ণয় করতে পারো, 1 স্টেপে নির্ণয় করতে পারো। তো দেখো আমরা 1 স্টেপে নির্ণয় করছি যে আমাদের ঘনমাত্রা ছিল এইটাতে আর অণুর সংখ্যা ছিল এইটাতে। তাহলে আমরা এই দুটো সম্পর্ক দিলেই হচ্ছে যে n/6.023 গুণন 10^23 সমান সমান SV। তাহলে দেখো আমাদের n এর মান চাচ্ছে আমাদের থেকে, s এর মান কত দিয়ে রাখছে 0.5 মোলার, আর v দেখো কত দিয়ে আছে, v = 250 ml। তো আমাদের এই সূত্র ইউজের ক্ষেত্রে ভিটাকে অবশ্যই লিটার নিতে হবে। তা লিটার নিতে হলে কী করা লাগবে, 250কে 1000 দ্বারা ভাগ করতে হবে। 1000 দ্বারা ভাগ করলে কত আসবে, 0.25 আসবে। তাহলে ভি এর মান 0.25, আর এই যে এই পাশে যেটা ছিল এটা পাশে গুণ হয়ে যাবে, মার্কার পড়ে গেছে। তাহলে কত আসবে 6.023 গুণন 10^23। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো এখানে 1 অঙ্কের আগে হচ্ছে দশমিক রয়েছে, এখানে 2 অঙ্কের আগে দশমিক রয়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারি 10^20 আর এগুলো দশমিক উঠাই দিতে পারি, 25 গুণন 6.023। তাহলে গুণ করলে কত আসে, 6×25 আসে হচ্ছে 125, 5×25 125 গুণন হচ্ছে 6.023 গুণন 10^20। দেখো 6 দ্বারা যদি আমরা হচ্ছে 125কে গুণ করি তাহলে আসে হচ্ছে 750 আসে, ইন্টু হচ্ছে 10^20। তার দুই সংখ্যা যদি পার করে দিই তাহলে 7.5 গুণন 10^22। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে সঠিক অপশন কোনটা, সঠিক অপশন হচ্ছে আমাদের ক নম্বর। তো দেখো আমাদের ম্যাথ ইজি ছিল, তোমাদের কাছে ক্যালকুলেটর থাকবে, ক্যালকুলেশন তো তোমাদের আর হাতে করা লাগবে না, তোমরা জাস্ট মান বসে অ্যান্সার নির্ণয় করে নেবা। 11 নম্বর প্রশ্ন হচ্ছে প্রমাণ অবস্থায় কত গ্রাম ফ্লোরিন গ্যাসের আয়তন হচ্ছে 5600 সিসি। এই সিসির ফুল ফর্ম কি, সেন্টিমিটার কিউব। তাহলে দেখো আমাদের আয়তন দিয়ে রাখছে 5600 সিসি, এই সিসিও যে কথা মিলিলিটারও একই কথা। তাহলে 5600 আমরা ml লিখলাম। তাহলে আমাদের কত গ্রাম, তাহলে ভরের সাথে আয়তনের সম্পর্ক, তাহলে ভরের সাথে আয়তনের সম্পর্ক দেখো এই সূত্র দিয়ে আমরা বের করতে পারি। তাহলে W/m = V/22.4। তাহলে ডাব্লুর মান আমাদের থেকে চাইছে, ভি এর মান আমরা দিয়ে রাখছে 5600 ml। তো দেখো এটাকে লিটার নিলে কত আসবে, লিটার নিতে গেলে 1000 দ্বারা ভাগ করতে হবে, যেহেতু মিলিলিটারে আছে, তাহলে 1000 দ্বারা ভাগ করলে 5.6 লিটার হয়। তাহলে ভি এর মান হচ্ছে আমাদের 5.6, নিচে আছে 22.4, আর এই যে পাশে যে আণবিক এম ছিল, এমটা এর পাশে গুণ হয়ে যাবে। তো এমটা কি ছিল, এমটা হচ্ছে আমাদের যে গ্যাসটার কথা উল্লেখ এই গ্যাসের আণবিক ভর। তো দেখো ফ্লোরিন, এই ফ্লোরিনের আণবিক ভর, ফ্লোরিন পরমাণুর ভর কত, ফ্লোরিন পরমাণুর ভর হচ্ছে 19। তাহলে দুইটা আছে, তাহলে 19 × 38, তাহলে এর মান আমাদের কত আসবে, এর মান হচ্ছে 38। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি মান কত আসবে, তাহলে ক্যালকুলেশন করলে আমাদের আসবে হচ্ছে 19 × 38, আর এখানে আসে হচ্ছে 11.2, আর 5.6কে আবার দেখো 2 দ্বারা গুণ করলে 10 বা 11.2 আসে। তাহলে এখানে 2, 19কে 2 দ্বারা ভাগ করলে আসে হচ্ছে 9 × 18, তাহলে 9.5। তাহলে আমাদের প্রশ্নের সঠিক অপশন হচ্ছে ঘ। 12 নম্বর দেখো আমাদের প্রশ্নের আগে আমাদের একটা উদ্দীপক দিয়ে রাখছে যে 50 গ্রাম ফ্লোরিন 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে চালনা করা হলো। বিক্রিয়ায়, প্রথম প্রশ্ন বলছে বিক্রিয়ারত হাইড্রোজেন গ্যাসের প্রমাণ আয়তন কত। তাহলে হাইড্রোজেনের গ্যাসের আয়তন চাচ্ছে, যতটুকু হাইড্রোজেন গ্যাস আমাদের এই বিক্রিয়ায় ব্যবহৃত হবে ততটুকু হাইড্রোজেন গ্যাসের প্রমাণ আয়তন বের করতে হবে। তাহলে দেখো ফার্স্টে আমাদের হাইড্রোজেনের সাথে ফ্লোরিনের বিক্রিয়াটা দেবো। তাহলে বিক্রিয়া দিলে কি উৎপন্ন হয়, হাইড্রোজেন ফ্লোরাইড গ্যাস উৎপন্ন হয়। তো এখানে দেখো আমরা যদি ভর হিসাব করি, হাইড্রোজেনের ভর হচ্ছে 2 আর ফ্লোরিনের ভর হচ্ছে, একটার ভর হচ্ছে 19 আর দুইটার ভর হচ্ছে 38। তাহলে দেখা যাচ্ছে 38 গ্রাম ফ্লোরিন 2 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করছে। তাহলে দেখো আমাদের যেহেতু প্রশ্নে চাইছে যে বিক্রিয়ক সমূহকে সম্পূর্ণরূপে উৎপাদে রূপান্তর করতে চাইলে, বিক্রিয়ারত হাইড্রোজেন গ্যাসের প্রমাণ আয়তন কত। তাহলে হাইড্রোজেনটা চাইছে, তাহলে আমরা হাইড্রোজেনটা ডানে রাখবো। তাহলে আমার দেখা যাচ্ছে 38 গ্রাম ফ্লোরিন বিক্রিয়া করে 2 গ্রাম হাইড্রোজেনের সাথে। তাহলে আমাদের 1 গ্রাম ফ্লোরিন কত গ্রামের সাথে বিক্রিয়া করবে, 2 × 1 / হচ্ছে 38। কারণ ফ্লোরিন ছিল কত গ্রাম, ফ্লোরিন দেখো আমাদের দেওয়া ছিল 50 গ্রাম। তাহলে আমরা বলতে পারি যে পরের লাইনে 50 গ্রাম ফ্লোরিন বিক্রিয়া করবে
2 ইন্টু 15/38। তো দেখো আমাদের 50 দেখুন 100, 100কে যদি আমরা 38 দ্বারা ভাগ করি তাহলে এটাকে লেখা যায় হচ্ছে 38, 3 দ্বারা যায় না, তাহলে 38 দুগুণে 76 আসে। 76 আর 24 একসাথে 24, দশমিকের জন্য আমি একটা শূন্য নিলাম, তাহলে 38কে 3 দ্বারা দিলে 3 3কে 9 দেওয়া যায়, তাহলে 3 দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে হচ্ছে 3 8 24 আর ওদিকে হচ্ছে 90, তাহলে 100, সরি এখানে তো 2 রয়েছে, তাহলে আমরা যদি 7 দিয়ে দিতে চাই বেশি হয়ে যাচ্ছে, যদি 6 দিয়ে দিই তাহলে হচ্ছে 3 6 18, 6 48 8, তাহলে 4, 3 6 18 4 22, তাহলে আসে হচ্ছে 2 আর এখানে হচ্ছে আমাদের 3 1 12 অবশিষ্ট থাকে। তাহলে আমরা চাইলে আর একটা ঘর নির্ণয় করতে পারি, শূন্য দিয়ে দিলাম, তাহলে হচ্ছে 3 দ্বারা দিই, তাহলে 3 দ্বারা ভাগ করলে 3 3কে 90 আর 3 8 24 যাই, তাহলে 114 আসে, তাহলে 6। তো দেখো 2 ঘর নির্ণয় করলে হচ্ছে 2.63 পাইলাম। তাহলে আমরা দেখলাম যে 50 গ্রাম ফ্লোরিনের সাথে বিক্রিয়ায় 50 গ্রাম ফ্লোরিনের সাথে বিক্রিয়া করতে কতটুকু হাইড্রোজেন লাগবে, হাইড্রোজেনের পরিমাণ লাগবে 2.63 এত গ্রাম। এখন আমাদের প্রশ্নে কিন্তু যে ভর চাই না, আমাদের চাইছে হচ্ছে কি আয়তন বের করতে হবে, প্রমাণ আয়তন। তো প্রমাণ আয়তন আমরা কত বললাম, প্রমাণ আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে আমাদের ভর দিয়ে রাখছে, আমাদের আয়তন চাইছে, তাহলে আমরা সূত্র কোনটা দিব, ভরের সাথে আয়তনের সম্পর্ক হচ্ছে W/M = V/22.4। তাহলে দেখো আমাদের ভি এর মান যেহেতু চাইছে, তাহলে আমরা ভি এর মানটা এখন বসাই দিব, সরি ভি এর মানটা নির্ণয় করবো আর ডাব্লুর মানটা বসাই দেবো। তাহলে ডাব্লুর মান কত পেয়েছি 2.63, আর এই 22.4 এবার সে গুণ হয়ে যাবে, তাহলে 22.4, আর এম এর মান কত ছিল, এবার কিন্তু আমরা এটা হাইড্রোজেন গ্যাসের জন্য হিসাব করছি, তাহলে হাইড্রোজেন গ্যাসের ভর কিন্তু 2 গ্রাম, এবার থাকবে ভি, তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি ভি = তাহলে এটা 11.2 আসে। আমরা যদি 2.63কে 11.2 দ্বারা গুণ করি তাহলে 263 গুণ হচ্ছে 112, ক্যালকুলেশন করলে 6 আসে, 6 2 12, 2 হাতে গেলে 1 5 আসে, আর এখানে আসে 3 6 2 2 6 3 6 5 আর 3 আর 2 5, 6 5 11 3 14, 14 4 হাতে গেলে 1, 6 2 8 9 29। তাহলে দেখো 29.456 এত লিটার হাইড্রোজেন আমাদের এই বিক্রিয়াটার ক্ষেত্রে অংশগ্রহণ করছে বা এই বিক্রিয়ার ক্ষেত্রে কার্যকর রয়েছে। তাহলে আমরা ফার্স্টে কি করছিলাম, আগে বিক্রিয়াটা দিয়েছিলাম, বিক্রিয়াটা দিয়ে আমাদের এই যে 50 গ্রাম ফ্লোরিন ছিল, আমাদের বলছিল যে হাইড্রোজেন গ্যাসের প্রমাণ আয়তন বের করতে হবে, যে কতটুকু হাইড্রোজেন গ্যাস বা কত আয়তনের হাইড্রোজেন গ্যাস বিক্রিয়ায় অংশগ্রহণ করছে। তাহলে আমরা ফার্স্টে কি করছিলাম, যেহেতু ভর দিয়ে রাখছিল, এই ভর থেকে আমাদের হাইড্রোজেন কত গ্রাম বিক্রিয়া করছে, 4 গ্রাম তো বিক্রিয়া করে নাই, বিক্রিয়া করছিল কত গ্রাম 2.63 গ্রাম। এই 2.63 গ্রাম হাইড্রোজেনের পরিমাণটা আমি বের করে নিয়েছিলাম। এটা কেন বের করে নিয়েছিলাম, কারণ প্রশ্নে বলছিল বিক্রিয়ারত হাইড্রোজেন গ্যাস, তার মানে এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রদত্ত, কিন্তু আমাদের প্রশ্নে বলছে যে বিক্রিয়ারত হাইড্রোজেন গ্যাসের আয়তন বের করতে হবে। তাহলে আমরা আগে বিক্রিয়ায় কতটুকু হাইড্রোজেন বিক্রিয়া করছিল সেটা বের করে নিয়েছি, দেন ওই হাইড্রোজেনের আয়তনটা নির্ণয় করে নিয়েছি, অর্থাৎ 2.63 গ্রাম হাইড্রোজেনের যে কথা, এই 29.456 লিটার হাইড্রোজেনের সে একই কথা। তাহলে আমাদের সঠিক অপশন কোনটা, খ। 13 নম্বর প্রশ্নে বলছে বিক্রিয়ক সমূহকে সম্পূর্ণরূপে উৎপাদে রূপান্তর করতে চাইলে তাতে যোগ করবে, মানে কি যোগ করতে হবে, হাইড্রোজেন যোগ করতে হবে নাকি হচ্ছে আমাদের ফ্লোরিন যোগ করতে হবে, সেটা আমাদের থেকে চাইছে। তাহলে প্রশ্ন হচ্ছে আমাদের যে বিক্রিয়াটা দেওয়া আছে বা দুইটা বিক্রিয়ক দেওয়া আছে, এই দুইটা বিক্রিয়কে যদি আমরা বিক্রিয়া ঘটাই তাহলে আমাদের বলছে যদি বিক্রিয়াটা সম্পূর্ণরূপে সংঘটিত করতে চাই। তো দেখো আমরা দেখছিলাম যে 2 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 38 গ্রামের সাথে, তাহলে যদি বিক্রিয়া সম্পূর্ণ করতে চাই, হাইড্রোজেন নিয়ে আসে কত গ্রাম, হাইড্রোজেন নিয়ে আসে 4 গ্রাম আর ফ্লোরিন নিয়ে আসে 50 গ্রাম। তো দেখো আমি যদি 4 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়াটা দিতে চাই তাহলে কতটুকু লাগবে, 2 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 38 গ্রাম ফ্লোরিনের সাথে, তাহলে 4 গ্রাম হাইড্রোজেন কত গ্রামের সাথে বিক্রিয়া করবে, তাহলে 38 × 4 বাই হচ্ছে 2, তাহলে ক্যালকুলেশন করলে কত আসে 76 গ্রাম। তাহলে এত গ্রাম ফ্লোরিনের সাথে বিক্রিয়া করবে, কিন্তু দেখো ফ্লোরিন ছিল কতটুকু 50 গ্রাম, তাহলে দেখো আমার লাগবে 76 গ্রাম, আছে 50 গ্রাম, তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে কত আসে 26 গ্রাম। তাহলে আমাদের সঠিক অপশন কোনটা হবে, সঠিক অপশন হবে হচ্ছে ঘ। বলছিল যে বিক্রিয়ক সমূহকে সম্পূর্ণরূপে উৎপাদে পরিণত করতে, মানে দুইটা বিক্রিয়ক দেওয়া ছিল, একটা পরিমাণ 4 গ্রাম, একটা পরিমাণ 50 গ্রাম, কিন্তু আমরা দেখলাম যে 2 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 38 গ্রামের সাথে, তাহলে 4 গ্রাম বিক্রিয়া করবে 76 গ্রামের সাথে, কিন্তু ফ্লোরিন ছিল হচ্ছে 50 গ্রাম, কিন্তু আমাদের বলছে বিক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তাহলে সম্পূর্ণ করতে গেলে আমার কি করা লাগবে, ফ্লোরিনের পরিমাণটা এক্সট্রা পরিমাণ লাগবে, তাহলে এক্সট্রা কতটুকু ফ্লোরিন লাগবে 26 গ্রাম ফ্লোরিন লাগবে। আচ্ছা 14 নম্বর প্রশ্নে বলছে
500 ml পানিতে 111 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবীভূত থাকলে দ্রবণের ঘনমাত্রা কত? তাহলে দেখো আমাদের হচ্ছে এখানে আয়তন দিয়ে রাখছে, মানে ভি এর মান দিয়ে রাখছে আমাদের, আর ভর দিয়ে রাখছে অর্থাৎ ডাব্লু দিয়ে রাখছে 111 গ্রাম, আর ক্যালসিয়াম ক্লোরাইড দিয়েছে। আমরা এখান থেকে ক্যালসিয়াম ক্লোরাইডের ভরটা হিসাব করতে পারবো। তাহলে আণবিক ভরটা কত হবে? ক্যালসিয়ামের 40, ক্লোরিন হচ্ছে 35.5, আছে 2টা। তাহলে এখান থেকে আসে 71 আর এখান থেকে আসে 40। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 111। তো দেখো আমাদের এম এর মানও দেওয়া আছে 111 গ্রাম। আমাদের থেকে যেটা চাচ্ছে যে দ্রবণের ঘনমাত্রা কত হবে, এস আমাদের থেকে চাচ্ছে। দ্রবণের ঘনমাত্রাকে আমরা এস দ্বারা প্রকাশ করে থাকি। তো দেখো আমাদের একটা সূত্র জানা আছে। সূত্র কি? ডাব্লিউ ইকুয়াল টু এইচ এম ভি বাই 1000। তো এই সূত্র থেকে দেখো আমাদের সবগুলো ডাটা দিয়ে রাখছে, আমরা এস এর মান বের করতে পারি। এই সূত্রে একটা জিনিস মনে রাখবা, ভিটাকে অবশ্যই মিলিলিটারে রাখতে হবে। আমরা যখন যে এন ইকুয়াল টু এস ভি ইউজ করছিলাম, এই যে এক্ষেত্রে কিন্তু ভিটা লিটারে থাকে, বাট এই ক্ষেত্রে ভিটা মিলিলিটারে থাকবে। তাহলে দেখো আমাদেরকে এইচ চাইছে, তাহলে এইচ ইকুয়ালটা আমরা লিখতে পারি ডাব্লিউ গুণন 1000, আর নিচে থাকবে হচ্ছে এম ভি। তাহলে ডাব্লিউর মান কত দিয়ে রাখছিল আমাদের? 111 গুণন হচ্ছে 1000, আর নিচে হচ্ছে এম এর মান কত ছিল? 111। আর ভি এর মান কত দিয়ে রাখছে আমাদের? ভি এর মান হচ্ছে 500 ml। তাহলে দেখো কাটাকাটি করলে এটা ক্যান্সেল হয়, 500 দুগুণে 1000, তাহলে আমাদের 2 থাকে, তো 2 মোলার হবে। তাহলে আমাদের সঠিক অপশন খ। 15 নম্বর প্রশ্নে বলছে একটি পাত্রে 250 ml পানি আছে, ওই পাত্রে 49 গ্রাম সালফারিক অ্যাসিড রাখা হলে কি ব্যবস্থা গ্রহণে পাত্রের দ্রবণের ঘনমাত্রা 0.4 মোলার হবে? তাহলে আমাদের দেখো বলছে যে আমাদের একটা পাত্রে কিছু পানি রাখা আছে, আর এই পানির মাঝে আমরা কি করছি? 49 গ্রাম সালফুরিক অ্যাসিড মিশাইছি। তো মিশাইলে আমাদের বলছে যে এই দ্রবণের ঘনমাত্রা কী হবে জানি না, বাট আমাদের থেকে চাচ্ছে যে এই দ্রবণের ঘনমাত্রা 0.4 মোলার হইতে হবে। এখন দেখো আমাদের দুইটা কন্ডিশন আমরা অ্যাপ্লাই করতে পারি। একটা কন্ডিশন হচ্ছে যদি আমাদের এই 49 গ্রাম সালফুরিক অ্যাসিড দেওয়ার ফলে এখানে ঘনমাত্রা যদি বেশি হয়ে যায়, তাহলে এক্সট্রা পরিমাণ পানি দিতে হবে, আর যদি কম হয়ে যায় তাহলে পানি বের করে নিতে হবে। তাহলে আমাদের আগে দেখতে হবে যে এই যে 49 গ্রাম সালফুরিক অ্যাসিডটা আমরা ইউজ করছি, এই 49 গ্রাম সালফুরিক অ্যাসিড আমি যদি এই যে 0.4 মোলার এত ঘনমাত্রার দ্রবণ তৈরি করতে চাই, তাহলে সেখানে কতটুকু পানি লাগবে সেই পানির পরিমাণটা আগে আমরা নির্ণয় করব। নির্ণয় করে যদি দেখি যে আমাদের এই 250-এর সাথে কম আসছে, তাহলে আমরা পানি বের করে ফেলবো। আর যদি দেখি 250-এর সাথে বেশি লাগছে, তাহলে আমরা কী করবো? বলবো যে এক্সট্রা পরিমাণ পানি যুক্ত করা লাগবে। তাহলে দেখো আমাদের ভর দিয়ে রাখছে 49, ঘনমাত্রা দিয়ে রাখছে 0.4, আর সালফারিক অ্যাসিডের আণবিক ভর আমাদের জানাই আছে H2SO4, কিছুক্ষণ আগে আমরা বের করছিলাম 98 গ্রাম। তাহলে আমাদের বের করতে হবে কি? আয়তন। তাহলে ভি ইজিক্যাল টু হোয়াট? তো আমরা বললাম যে এই একটা ডাটা দেওয়া থাকলে আমরা কোন সূত্র ইউজ করবো? সূত্র ইউজ করবো ডাব্লিউ ইজিক্যাল টু এস এম ভি বাই 1000, এই সূত্র ইউজ করবো। তাহলে দেখো ভি ইজিক্যাল টু কি লিখতে পারি? ডাব্লিউ গুণন হচ্ছে 1000, আর নিচে আমাদের এম ইন্টু হচ্ছে এইচ। ডাব্লিউর মান কত? 49 গুণন হচ্ছে 1000, নিচে এম এর মান কত? 98, আর এস এর মান হচ্ছে 0.4। তাহলে দেখো 49 দুগুণে 98 আছে, তাহলে আমাদের থাকছে হচ্ছে 1000 বাই হচ্ছে 0.8। দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি, একটা শূন্য করে বাড়ায় নিলাম, তার 10,000 হয়ে গেল, নিচে হলো 8। এখন আমরা জানি 10কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আসে হচ্ছে 1.25, আর সাথে কয়টা শূন্য ছিল? 3টে শূন্য ছিল। 3টে শূন্য মানে কি? 100। তো এটাকে যদি 100 দ্বারা গুণ করি তাহলে আমাদের আসে হচ্ছে 100 দ্বারা গুণ, তাহলে 10, 3টে শূন্য ছিল, তাহলে 1000 ছিল এখানে। তাহলে এখানে হবে হচ্ছে 1250 এত ml। তাহলে দেখো আমাদের এই যে 49 গ্রাম সালফারিক অ্যাসিড যখন আমি এই পাত্রে রাখবো, রাখার ফলে যদি ঘনমাত্রা আমি 0.4 মোলার পেতে চাই, তাহলে আমাদের পানি থাকা লাগবে পাত্রে এই 1250 ml। কিন্তু পাত্রে পানি ছিল কত? 250 ml। তাহলে এক্সট্রা কতটুকু অ্যাড করতে হবে? তাহলে এক্সট্রা অ্যাড করতে হবে 1250 মাইনাস 250, তার মানে 1000 ml এক্সট্রা অ্যাড করতে হবে। তাহলে আমাদের সঠিক অপশন খ। 16 নম্বর প্রশ্ন বলছে 10 গ্রাম HCl-কে সম্পূর্ণরূপে প্রশমিত করতে কি পরিমাণ পটাশিয়াম হাইড্রোক্সাইড লাগবে? তাহলে দেখেন আমাদের বলছে যে 10 গ্রাম HCl-কে সম্পূর্ণরূপে প্রশমিত করতে হবে। প্রশমিত করা মানে কি? বিক্রিয়ায় কোনো কিছু এক্সট্রা পরিমাণ থাকতে পারবে না, কোনো কিছু অবশিষ্ট থাকবে না। তাহলে দেখো পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে আমরা ফার্স্টে HCl-এ বিক্রিয়া দেবো। বিক্রিয়া দিলে কি উৎপন্ন হবে? পটাশিয়াম ক্লোরাইড, আর উৎপন্ন হচ্ছে পানি। তো বলা আছে কি ভর, আমাদের ভরের সাথে সম্পর্ক দিয়েছে, তাহলে আমরা এটা ভর নির্ণয় করবো। পটাশিয়াম হাইড্রোক্সাইডের ভর কত? পটাশিয়ামের 39, আর হাইড্রোজেনের হচ্ছে 1, আর অক্সিজেন হচ্ছে 16, যোগ করলে কত আসবে? দেখো 56 আসে। আর এটা ক্ষেত্রে আমাদের হাইড্রোজেন আসে হচ্ছে 1, আর ক্লোরিন আসে 35.5, যোগ করলে হয় হচ্ছে 36.5।
তাহলে একটা সম্পর্ক দেখা যাচ্ছে 56 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করছে 36.5 গ্রাম HCl এর সাথে। আমাদের কিন্তু দিয়ে রাখছে HCl, তার মানে আমাদের পটাশিয়াম হাইড্রোক্সাইড বের করতে হবে। তাহলে যেটা বের করতে হয় সেটাকে ডানে রাখতে হয়। তাহলে আমরা বলতে পারি 36.5 গ্রাম HCl বিক্রিয়া করে 56 গ্রাম KOH এর সাথে। তাহলে 1 গ্রাম কতর সাথে বিক্রিয়া করবে? 56 ইন্টু 1/36.5। আমাদের দেওয়া ছিল কত? 10 গ্রাম। তাহলে 10 গ্রাম HCl বিক্রিয়া করবে 56 ইন্টু 10 আর নিচে হচ্ছে আমাদের 36.5। তো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে কত আসে? তাহলে আছে 36.5 রয়েছে এখানে। তাহলে আমাদের হচ্ছে ক্যালকুলেশন করলে 5 আসে 5, আর এখানে লেখা যাচ্ছে 10 তাছাড়া আমরা এটাকে এভাবে লিখতে পারি 560 বাই হচ্ছে 300, একটা শূন্য বাড়াই দিলাম 365। তাহলে 365 দিলে একবার যাই, একবার দিলে হচ্ছে থাকে হচ্ছে 5, এখানে আসে হচ্ছে 7, এগুলো 6, তাহলে এখানে আসবে হচ্ছে আমাদের 16 পাবো 9, আর এখানে আসলে 4 195 সাথে একটা শূন্য। তারপরে যদি আমরা হচ্ছে 10 দ্বারা দিই 325 বেশি হয়ে যাচ্ছে, যদি আমরা হচ্ছে 6 দ্বারা দিই 318 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 5 দ্বারা যদি দিই তাহলে 5 5 25, 5 হাতে গেলো 2, তারপরে হচ্ছে আমাদের 5 6 30 হাতে 32, 2 হাতে গেলো 3, আর 3 5 15 দিয়ে 1700, তাহলে 5 দিয়ে যাচ্ছে, তাহলে থাকে হচ্ছে 5, এখানে থাকে হচ্ছে 2, আর এখানে থাকবে হচ্ছে 2। তাহলে দেখো 15 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে। তো দেখো আমাদের এখানে 15-এর অপশন একটাই রয়েছে, তাহলে খ নম্বর অপশন সঠিক। 17 নম্বর প্রশ্নে বসে 2% সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কত? তো দেখো যখন আমাদের পার্সেন্টেজ দেওয়া থাকবে তখন যত পার্সেন্ট দেওয়া থাকবে ওইটাকেই ওই উপাদানের ভর হিসেবে ধরে নেব। তাহলে আমাদের দেওয়া ছিল 2%, তাহলে আমরা সালফিউরিক অ্যাসিডের ভর ধরে নেব 2 গ্রাম। আর যখন পার্সেন্টেজ দেওয়া থাকবে তখন আমরা আরেকটা বিষয় ধরে নেব যে আয়তন হচ্ছে 100 ml। এখানে যদি অন্য কোনো আয়তন দেওয়াও থাকতো তারপরেও কিন্তু আমরা পার্সেন্টেজ দেওয়ার সাথে সাথে আয়তনের মান নিয়ে নেব 100 ml। এখন দেখো সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কিন্তু আমাদের জানা 98 গ্রাম, আমাদের থেকে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা চাইছে। তা দেখো এই চারটা ডাটা দেওয়া থাকলে আমরা কোন সূত্র ইউজ করতে বসলাম? W=HMV/1000। তাহলে এখান থেকে যদি আমরা এস এর মান নির্ণয় করি তাহলে কত আসবে? W গুণন 1000 বাই হচ্ছে কি MV। তাহলে ডাব্লুর মান ছিল আমাদের 2 ইন্টু হচ্ছে 1000, এম এর মান 98, ভি এর মান 100। 100 দিয়ে কাটলে 10 আসে, তাহলে আমাদের এখানে আসে হচ্ছে 20/98, 2 দিয়ে কাটলে 10, আর এখানে আছে 49, তাহলে আমাদের আসে 10/49। তো দেখো এটা আমাদের যদি নিচে 50 হতো আর উপরে যদি আমরা 100 বিবেচনা করতাম তাহলে 2 আসতো, কিন্তু 10 আসে তাহলে এখন আসতো কি 0.2। তো এখানে এটা 0.2 সাথে একটু কিছু বড় হবে। তাহলে আমাদের অপশন দেখো আর ঘ নম্বরে 0.24 204 দিয়ে আসতে, ওইটাই সঠিক অপশন হবে। কারণ কি 10 দ্বারা 49কে ভাগ করলে 0.2 আসতো, আর এখানে যেহেতু 49 আছে তাহলে 0.2 সাথে একটু বেশি হবে। 18 নম্বর প্রশ্ন বলছে 1 লিটার সোডিয়াম হাইড্রোক্সাইডের ডেসিমোলার দ্রবণের পরিমাণ কত? তো দেখো ডেসিমোলার বলতে কি বোঝায়? এই ডেসিমোলার হচ্ছে আমাদের ঘনমাত্রার একটা প্রকাশের পদ্ধতি। তো ডেসিমোলার বলতে গেলে আমাদের 0.1 মোলার ঘনমাত্রার দ্রবণকে বোঝায়। এইগুলো মনে রাখো, যদি কোনো দ্রবণের ঘনমাত্রা 1 মোলার হয় তো সেটাকে আমরা মোলার দ্রবণ বলি। যদি ঘনমাত্রা 0.5 মোলার হয় তাহলে সেমি মোলার বলি। আর যদি 0.1 মোলার আসে তাহলে আমরা ডেসিমোলার বলি। আর যদি 0.01 মোলার হয় কোনো দ্রবণের ঘনমাত্রা তাহলে সেই দ্রবণকে আমরা সেন্টিমোলার দ্রবণ বলবো। তাহলে যদি তোমাদের প্রশ্ন করে সেন্টিমোলার দ্রবণ বলতে কি বোঝো, তাহলে আমরা বলবো যদি কোনো দ্রবণের ঘনমাত্রা 0.01 মোলার হয় তাহলে সেই দ্রবণের ঘনমাত্রাকে আমরা কি বলবো? সেন্টিমোলার ঘনমাত্রার দ্রবণ বলবো, বা সংক্ষেপে এটাকে সেন্টিমোলার দ্রবণও বলতে পারো। তাহলে আমাদের যেহেতু ডেসিমোলার দেওয়া ছিল তাহলে আমরা কি বলবো? আমাদের ঘনমাত্রা 0.01 মোলার। এখন দেখো আয়তন দিয়ে রাখছে 1 লিটার, 1 লিটারও যে কথা 1000 ml সে একই কথা। আমাদের বলছে যে দ্রব্যের পরিমাণ কত, তাহলে আমাদের থেকে ডাব্লিউ চাইছে, আর এম কিন্তু আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর কিন্তু আমরা বের করে নিতে পারি। সোডিয়ামের ভর হচ্ছে কত? 23, হাইড্রোজেনের 16, আর অক্সিজেনের 16 1, তাহলে 23 আর 16 39 একে 40, তাহলে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর হচ্ছে 40। দেখো চারটা ডাটা আমার দেওয়া আছে, সূত্র ইউজ করবো কোনটা? W=HMV/1000। আমাদের থেকে চাইছে পরিমাণ, মানে ডাব্লুর মানই চাইছে। এস এর মান কত পাইছি আমরা? 0.1, এম দেওয়া ছিল 40, ভি দেওয়া ছিল 1 লিটার। 1 লিটার মানে কি 1000 মিলিলিটার।
আমরা বুঝলাম এই সূত্র ইউজ করার সময় ভিটাকে অবশ্যই মিলিলিটারে রাখবো। তাহলে 1 লিটারও যে কথা, 1000 ml-ও সে একই কথা। তাহলে দেখো 1000 ক্যান্সেল হয়, 0.1কে 4 দ্বারা গুণ 40 দ্বারা গুণ করলে 4 পাওয়া যায়। তাহলে আমাদের সঠিক অপশন খ। 19 নম্বর প্রশ্ন বলছে অ্যালুমিনিয়াম সালফেট যৌগে সালফারের শতকরা সংযুক্তি কত। তো আমাদের ফার্স্টে জানতে হবে অ্যালুমিনিয়াম সালফেটের সংকেতটা কি। তো দেখো অ্যালুমিনিয়াম সালফেট বলছে আমাদের, তাহলে অ্যালুমিনিয়াম সালফেট, তাহলে সালফেটের ক্ষেত্রে সংকেত কি আসে SO4। আমরা জানি সালফেটের যৌগমূলক, সালফেট একটা যৌগমূলক, এর জারণ মান বা চার্জ কত হয় -2, আর অ্যালুমিনিয়াম গ্রুপ 3 এর মূলক, এর জারণ মান কত আসে +3, কারণ অ্যালুমিনিয়াম পানির উপস্থিতিতে ইলেকট্রন ত্যাগ করে। তো দেখো আমরা বলছিলাম যে দুইটা যোগফল যদি শূন্য হয় তাহলে আমাদের কিছু করার প্রয়োজন নেই, বাট যদি শূন্য না হয় তাহলে কি করতে হবে, একজনের চার্জ দ্বারা অন্যজনকে গুণ করতে হবে। তাহলে দেখো এই দুটো যোগ করলে তো শূন্য হবে না, +1 আসবে। তা যেহেতু শূন্য আসছে তাহলে কী করবো, এই সালফেটের চার্জ দ্বারা অ্যালুমিনিয়ামকে গুণ করে দেবো, আর এই অ্যালুমিনিয়ামের চার্জ দ্বারা সালফেটকে গুণ করে দেবো। তাহলে দেখো এটা হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত। এখন বলছে যে অ্যালুমিনিয়াম সালফেট যৌগে সালফারের শতকরা সংযুক্তি কত। তাহলে দেখো আমি আগে শতকরা সংযুক্তি হিসাব করতে গেলে আমাদের যার যার ভরকে মোট ভর দ্বারা ভাগ করা লাগে। তাহলে যদি সালফারের শতকরা সংযুক্তি নির্ণয় করতে বলছে তাহলে সালফারের ভরকে মোট অ্যালুমিনিয়াম সালফেটের ভর দ্বারা ভাগ করা লাগবে। তাহলে ভাগ করে 100 দ্বারা গুণ করা লাগবে, গুণ করলে সেটা কি আসবে, সালফারের শতকরা সংযুক্তি চলে আসবে। তাহলে দেখো আমাদেরকে জানতে হবে এই যৌগের মোট ভর কত। তাহলে অ্যালুমিনিয়ামের ভর হচ্ছে, আমরা জানি অ্যালুমিনিয়াম হচ্ছে 13, 27, অ্যালুমিনিয়াম আছে 2টা, প্লাস সালফার হচ্ছে 32, অক্সিজেন হচ্ছে 16, অক্সিজেন আছে 4টা। আমরা দেখো তার সাথে 3 গুণ অবস্থায় রয়েছে। তাহলে 27 দুগুণে হবে হচ্ছে 54, প্লাস 32 যোগ হচ্ছে 4 × 64, আর গুণন হচ্ছে 3। তাহলে 54 যোগ হচ্ছে 32 আর 64 যোগ করলে আসে 96, ইন্টু হচ্ছে 3, 3 × 6 = 18, 8 হাতে গেলে 1, 3 × 9 = 27, আর 1 = 28, আর এখানে থাকবে হচ্ছে 54। দুটা যোগ করলে কত আসে, 4 8 4 12 2, 6 আর 8 14, তাহলে আমাদের আসে হচ্ছে 342। তাহলে অ্যালুমিনিয়াম সালফেটের ভর পেলাম আমরা 342। আর দেখো সালফারের ভর কত ছিল, সালফার যদি 3টা ছিল, এই যে সালফারে 32, সালফার আছে 3টা, তাহলে 3 32 আসে হচ্ছে 96। তাহলে 96 বাই আসবে 342, ইন্টু হচ্ছে কত 100, সাথে পার্সেন্টেজ। তাহলে দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, 100 দ্বারা গুণ করলে আসবে হচ্ছে 96, তার সাথে 2টা শূন্য, আর হচ্ছে 342। তাহলে 3 দিয়ে দিলে 3 9, 3 3 9, বেশি হয়ে যাবে। আমরা যদি 2 দিয়ে দিই, তাহলে 2 দিয়ে দিলে হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, ক্যালকুলেশন করলে 6, 9 আছে কত হলে 16 পাবো, 7, 6 আর 7 2, 276। তাহলে 276 শূন্য নামে আনলাম, 3 9 27, 3 9 27, 3 8 24, 3 8 24, 27, 3 9 দিয়ে দিলে বেশি হয়ে যাবে। তাহলে 8 দিয়ে দিলে 3 8 24, 8 দিয়ে যাবে। তাহলে দেখো আমরা 8 দিয়ে যদি গুণ করি, তাহলে 8 দুগুণে 16, 6 হাতে গেলে 1, 4 8 32, আর 1 33, 33 3 হাতে গেলে 1, সরি 3, আর 8 3 8 24, আর 3 27। তাহলে ক্যালকুলেশন করলে থাকে হচ্ছে 4, 4 আছে কত হলে 6 2, 24 থাকে। দেখো আমাদের 28 পয়েন্ট সামথিং আসবে অ্যান্সার। তাহলে আমরা যদি দেখি আমাদের গ নম্বরে দেখো 28.07, এটা আমাদের তাহলে অপশন হবে। যে কোনো যদি ভগ্নাংশ সংখ্যা থাকে, তোমাদের যদি ক্যালকুলেটর না থাকে 2 ঘর ক্যালকুলেশন করবা, যেটা আসবে দেখবা যে ওটার সাথে অ্যান্সার ম্যাচ করছে। 20 নম্বর প্রশ্ন বলছে নিচের কোন যৌগে কার্বনের পরিমাণ 27.27%। আর তোমরা চেষ্টা করবে যে ক্যালকুলেটর স্যার একটু হাতে ক্যালকুলেশন করার জন্য, কারণ অ্যাডমিশনে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিংগুলো যদি বাদ দাও তাহলে কোনো বাদ বাকি ইউনিভার্সিটির ম্যাক্সিমামগুলোতেই কোনো ক্যালকুলেটরের ব্যাপার নেই। বলছে কি নিচের কোন যৌগে কার্বনের পরিমাণ হচ্ছে 27.27%। তাহলে দেখো আমাদের প্রথমে দেওয়া আছে মিথেন। তো মিথেন যৌগে কার্বনের শতকরা পরিমাণ চাইছে, তাহলে আমরা কী করবো, কার্বনের ভরকে মোট যৌগের ভর দ্বারা ভাগ করতে হবে। যদি কার্বনের শতকরা সংযুক্তি পেতে চাই, তাকে আবার 100 দ্বারা গুণ করে পার্সেন্টেজ দিতে হবে। দেখো কার্বনের ভর কত 12, আর এই যৌগের ভর কত 12 × 16, ইন্টু হচ্ছে আমাদের 100। তাহলে দেখো 3 4 12 আসে, 4 4 16 আসে, তাহলে 3/4 মানে 75%, দেখবে যেটা 75%। তাহলে প্রথম কার্ডটা হবে না। তারপর আছে কার্বন মনোঅক্সাইড, কার্বনের হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16, 12 16 কত আসে 28। তাহলে 12কে যদি 28 দ্বারা ভাগ করি, গুণন যদি 100 দিয়ে দিই, সাথে পার্সেন্টেজ, 12 দুগুণে 24, আর থাকে হচ্ছে 4, 3 12 36, 2.3 আসে। তো দেখো এটা 2.3 মানে আমাদের 48% বা 40-এর মানে 50% সাথে একটু কম হবে, তার মানে এটাও আমাদের অপশন হবে না। কার্বন ডাইঅক্সাইড যদি চেক করি, কার্বনের 12, অক্সিজেনের 16, আসে হচ্ছে 2টা, 12 আর 32 44 আসে।
তাহলে যদি আমরা 12কে কার্বনের ভর যদি 12 আর মোট ভর যদি 40, তাকে যদি আমরা 100 দ্বারা গুণ করি, তাহলে 12 4 12 48, 4 12 48 যদি আমরা 4 ধরি, তো দেখো এটা 25% সাথে একটু বেশি হবে, মানে আমাদের যে অ্যান্সারটা আসবে সেটা গ্রেটার দেন 25% কার্বনের পরিমাণটা। তাহলে দেখো আমাদের অপশন দেখতে 25% বেশি আছে কিনা। তাহলে আমাদের চাইছে 27.27%, তাহলে দেখো এটা হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ যে 4 12 48 কিন্তু এখানে আছে 44, তাহলে এটা 4-এর সাথে একটু কম হবে, 4-এর সাথে একটু কম মানে কি 25-এর সাথে একটু বড় হবে। আর লাস্টেটা যদি চেক করতে চাও, তাহলে কার্বন 6 দিকে, কার্বন হচ্ছে 2টা, তাহলে 6 12 দুগুণে 24 আর হাইড্রোজেন হলে 30, ইনটা হচ্ছে 100%, তাহলে 3 30-এ 100, তাহলে 33.333 আসবে। 24 3 24-এ 72, এটা কিন্তু 72% সাথে বেশি হবে। তাহলে দেখো আমাদের অপশন কিন্তু এই সি নম্বরে হবে, যেটা 25% সাথে একটু বেশি ছিল। তোমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে 12/44 গুণন 100, দেখবা যেটা আছে ওই 27.27% আসছে। 21 নম্বর প্রশ্ন হচ্ছে একটি যৌগের আণবিক ভর 180, এর স্থূল সংকেত CH2O, যৌগটির আণবিক সংকেত কি? দেখো যদি স্থূল সংকেত দেওয়া থাকে, আণবিক সংকেত বের করতে বলে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করি, আমরা লিখি যে আণবিক সংকেত ধরে নিই যে আণবিক সংকেত ইজিক্যাল টু কি, আণবিক সংকেত ইজিক্যাল টু হচ্ছে যেটা স্থূল সংকেত যেটা দিয়ে থাকবে, দেওয়া ছিল কি CH2O, এটার সাথে কি করব, n গুণ করে রাখবো। আর n এর মানটা কীভাবে নির্ণয় করব, n এর মান হচ্ছে আণবিক সংকেতের ভর বাই হচ্ছে কি স্থূল সংকেতের ভর, স্থূল সংকেতের ভর। তো দেখো আণবিক সংকেতের ভর ওরা দিয়ে রাখছিল, আণবিক বা বলতে পারো যৌগের আণবিক ভর দিয়ে রাখছে। আণবিক ভর কত, 180, এটা আণবিক ভর লিখো 180। আর স্থূল সংকেতের ভর কত, দেখো কার্বন 12, হাইড্রোজেন আছে 2টা, তাহলে 1 গুণন 2, আর অক্সিজেনের 16, তাহলে 12 যোগ 2 যোগ 16, 16 আর 12 28, 28 আর 2 30, তাহলে আসে আছে 30, 318, তাহলে 6 আসে। তাহলে দেখো এন এর মান আছে আমাদের 6, তাহলে আণবিক সংকেতটা কি আসবে, আণবিক সংকেত CH2O, আর এন এর কাছে আমরা কি বসাবো 6, তাহলে কি হবে C6H12O6, তাহলে C6H12O6, এটা আমাদের কিসের সংকেত, গ্লুকোজের সংকেত। তাহলে অপশন সঠিক হচ্ছে খ। 22 নম্বর প্রশ্নে 6 মোল অ্যামোনিয়া প্রস্তুতে কত মোল হাইড্রোজেন প্রয়োজন? তো দেখো আমরা জানি অ্যামোনিয়া প্রস্তুত করতে কি কি লাগে, নাইট্রোজেন আর হাইড্রোজেন লাগে। এই নাইট্রোজেনের সাথে যখন আমরা হাইড্রোজেনের বিক্রিয়া দিই, তখনই অ্যামোনিয়া প্রস্তুত হয়। আমরা যদি এটা সমতা করতে চাই, তাহলে এখানে 2 আছে, এখানে 2 দিলাম, এখানে 3 চলে আসে। তাহলে দেখো এখান থেকে সম্পর্ক কি আছে, 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন হয় 3 মোল হাইড্রোজেন থেকে। আমাদের থেকে চাইছিল 6 মোল অ্যামোনিয়া প্রস্তুত করতে কত মোল হাইড্রোজেন লাগবে। তাহলে হাইড্রোজেন যেহেতু চাইছে, হাইড্রোজেনকে ডানে রাখবো। তাহলে আমরা বিক্রিয়া থেকে পেলাম 2 মোল অ্যামোনিয়া প্রস্তুত হয় 3 মোল হাইড্রোজেন থেকে। তাহলে একে কত আসবে, 3/2 আসবে। আমাদের চাইছিল কত, আমাদের চাইছিল 6 মোল। তাহলে 6 মোল অ্যামোনিয়া প্রস্তুত হবে কত মোল থেকে, 3 গুণন 6 বাই হচ্ছে 2 এত মোল হাইড্রোজেন থেকে। 3 দুগুণে 6, তো দেখো 9 মোল আসে। তাহলে আমাদের সঠিক অপশন হচ্ছে গ। 23 নম্বর প্রশ্ন বলছে অ্যানালারের সর্বোচ্চ কত ভাগ ভেজাল থাকে? তো দেখো আমাদের অ্যানালার হচ্ছে একটা গ্রেড, কোনো একটা রসায়নে বিশেষ করে কোনো পদার্থ কতটুকু বিশুদ্ধ বা কোনো যৌগ কতটুকু বিশুদ্ধ, সেই বিশুদ্ধতা পরিমাপ করার জন্য আমাদের একটা গ্রেড ইউজ করা হয়। তো সেই গ্রেডের একটা মাপ হচ্ছে অ্যানালার। অর্থাৎ যখন আমাদের ওই যে পদার্থটা, মনে করো সাপোজ আমি ম্যাগনেসিয়াম অক্সাইডের বিশুদ্ধতার পরিমাপ মাপছি, তো যদি কোনো দেখি যে কোনো একটা যৌগে এই ম্যাগনেসিয়াম অক্সাইডটা 99% বিশুদ্ধ রয়েছে বা এর সাথে বেশি বিশুদ্ধ রয়েছে, তখন আমরা কি করবো, এই ম্যাগনেসিয়াম অক্সাইডটাকে আমরা অ্যানালার গ্রেডের ম্যাগনেসিয়াম অক্সাইড বলবো। অর্থাৎ অ্যানালার গ্রেড মানে কি ভালো গ্রেড, যেক্ষেত্রে অ্যানালার গ্রেড বলতে গেলে বোঝায় সেখানে 99%ই বিশুদ্ধ আর 1% হচ্ছে ভেজাল। তাহলে অ্যানালার গ্রেডের ক্ষেত্রে বিশুদ্ধতার পরিমাণ হচ্ছে 99%, আর ভেজালের পরিমাণ হচ্ছে 1%। তাহলে অ্যানালারের সর্বোচ্চ কত ভাগ ভেজাল থাকবে, সর্বোচ্চ 1 ভাগ ভেজাল থাকবে। 24 নম্বর প্রশ্ন বলছে ম্যাগনেসিয়াম কার্বনেট, এটাকে বিয়োজিত করলে উৎপন্ন হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড। বিক্রিয়াটিতে কি পরিমাণ ভেজাল বিদ্যমান? তাহলে আমাদের বলছে যে একটা বিক্রিয়া দিয়ে রাখছে, বিক্রিয়ায় আমাদের বলছে দেখো 2টা পরিমাণও দিয়ে রাখছে। তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেটকে যখন উত্তাপে বিয়োজিত করা হয়েছে, তখন পাওয়া গেছে ম্যাগনেসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড। তো আমরা যেহেতু ভর দিয়ে রাখছি, যদি ভর হিসাব করি, ম্যাগনেসিয়ামের ভর হচ্ছে 12 দুগুণে 24, কার্বনের হচ্ছে 12, আর অক্সিজেন হচ্ছে 16 গুণন 3, তাহলে 3 16 48 যোগ হচ্ছে 12 60, আর 24 যোগ করলে পাওয়া যাচ্ছে 84। আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আসবে 24, অক্সিজেনের ক্ষেত্রে 16, তাহলে এখান থেকে আসবে হচ্ছে দেখো 40।
এখন দেখো আমাদের এখানে দুইটা ছোট্ট ডাটা দিয়ে রাখছে যে ম্যাগনেসিয়াম কার্বনেট 63 গ্রাম, এই 63 গ্রাম থেকে পাওয়া গেছে হচ্ছে 27 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। তো দেখো ডান পাশে যেটা পাওয়া গেছে এইটার রেসপেক্টে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে, কারণ ডান পাশে এই পাশে 100 গ্রাম 500 গ্রাম 1000 গ্রাম থাকুক, এটা ভেজাল হইতে পারে, পিওর হইতে পারে। তো আমাকে দেখতে হবে যে ডান পাশে আমি উৎপাদ কতটুকু পাচ্ছি, উৎপাদ যতটুকু পাবো ওর রেসপেক্টে যে ম্যাগনেসিয়াম কার্বনেটটা পাওয়া যাবে সেটা হচ্ছে বিশুদ্ধ, আর বাকিটা হচ্ছে ভেজাল। সাপোজ মনে করো আমার উৎপাদ পাইছি 27 গ্রাম, এই 27 গ্রাম রেসপেক্টে আমি ম্যাগনেসিয়াম কার্বনেট লাগবে 27 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড প্রস্তুত করতে আমার মনে করো সাপোজ 50 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট লাগবে, কিন্তু এখানে দেওয়া আছে কত 63 গ্রাম। তার মানে কি 63 গ্রাম লাগছে, মানে আমার লাগতো 50 গ্রাম, কিন্তু আমার এই যোগে ব্যবহার করা হয়েছে 63 গ্রাম। এই 63 গ্রাম ব্যবহার করে 27 গ্রাম প্রস্তুত করা হয়েছে, বাট বাস্তবে বিক্রিয়াতে জানা যায় যে 50 গ্রাম থেকে মনে করো 27 গ্রাম উৎপন্ন হবে। তাহলে দেখো 27 গ্রাম উৎপন্ন করতে গেলে আমার লাগতো হচ্ছে পিওর ম্যাগনেসিয়াম হচ্ছে 50 গ্রাম, কিন্তু যখনই 63 গ্রাম লাগছে তখন তার মানে কি বোঝাচ্ছে এখানে ভেজাল রয়েছে, ওই ভেজালের পরিমাণটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে আমরা আগে দেখবো যে ওই 27 গ্রাম ম্যাগনেসিয়াম প্রস্তুত করতে কতটুকু ম্যাগনেসিয়াম কার্বনেট প্রয়োজন। তো দেখো এখান থেকে পাওয়া যাচ্ছে 40 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড প্রস্তুত হয় 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে। তাহলে একে কত আসবে 84/40, আমাদের কত গ্রাম দিয়েছে ছিল 27, তাহলে 27 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যাবে 84 × 27/40, এত গ্রাম ম্যাগনেসিয়াম মনে করো ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে। ক্যালকুলেশন করলে 4 × 10 = 40 আর 21, 4 × 21 = 84, 10 দিয়ে গেলে 2.7 থাকে, তাহলে 21 গুণন হচ্ছে কি 2.7। তো তুমি চাইলে এভাবে ক্যালকুলেশন করতে পারো, 21 গুণন 27/10, গুণ করলে কত আসে 21 আর 27, তাহলে গুণ করলে আসবে হচ্ছে 7 আর 4, 7 × 14 আর 2 16, তাহলে হচ্ছে 567, 10 দ্বারা ভাগ করলে আসে 56.7। তো দেখো আমাদের এই 27 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড প্রস্তুত করতে এই 56.7 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট লাগবে, বাট এখানে ইউজ হয়েছে কতটুকু 63 গ্রাম, তার মানে কি আমাদের ওই ম্যাগনেসিয়াম কার্বনেটে ভেজাল ছিল। তাহলে আমরা যদি ভেজালটা হিসাব করতে চাই তো একবারে ভেজালের শতকরা পরিমাণটা হিসাব করি, ভেজালের শতকরা পরিমাণ, তাহলে শতকরা পরিমাণ কী করতে হবে, আমাদের যতটুকু ইউজ করছিলাম এই 63 গ্রাম থেকে যতটুকু লাগবে সেটা বিয়োগ করে দেবো। এটা হচ্ছে পিওর, এতটুকু পিওর হলে আমাদের 27 গ্রাম প্রস্তুত করা যায়, তো কিন্তু এই ভেজাল থাকার কারণে লেগে গেছে 63 গ্রাম। তাহলে ভেজাল থেকে আগে ওটা বিয়োগ করে দেবো, 56.7 আর নিচে কি 63 ইন্টু হচ্ছে কি 100 দিয়ে পার্সেন্টেজ দ্বারা গুণ করে দেবো। তো এটা কীভাবে করা যায়, তোমরা স্যার 2 স্টেপে করতে পারো, যে ভেজালের পরিমাণ আগে কীভাবে হিসাব করবা, যে 63 গ্রাম আমাদের লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি বিক্রিয়া থেকে আমরা দেখলাম যে যদি পিওর হইতো তাহলে লাগতো কত গ্রাম, এই 56.7 গ্রাম। তাহলে এখান থেকে কতটুকু ভেজাল আছে সেটা হিসাব করে নেবো আগে। তাহলে ভেজাল কত, দেখো 3, এখানে আসে হচ্ছে 7, 7 কত করে 63 6, তাহলে 6.3 গ্রাম। তাহলে এই ভেজালকে প্রাথমিক পরিমাণ অর্থাৎ 63 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলেই ভেজালের পরিমাণটা আসে। তো আমরা এই 2 স্টেপে না করে সরাসরি এক স্টেপের মাধ্যমে ক্যালকুলেশনটা শেষ করলাম। তাহলে ক্যালকুলেশন করলে কত আসলো, আমরা দেখলাম 6.3 আসে, আর নিচে কত আছে 63 গুণ হচ্ছে কত 100%। তো দেখো এটা গেলে 10 আসে, এটা গেলে 10 আসে, তাহলে আমাদের 10% আসছে। তাহলে সঠিক অপশন হচ্ছে আমাদের খ। তাহলে যদি আমাদের বলে এরকম কোনো ভেজাল আছে কিনা, তাহলে ফার্স্টে দেখবো যে আমাদের ডান পাশের যেটা দেওয়া আছে, যেটা প্রস্তুত হচ্ছে, ওই প্রস্তুত হইতে কতটুকু লাগে, যতটুকু লাগবে সেটা হচ্ছে বিশুদ্ধ, যেমন আমাদের এই যে এটা হচ্ছে বিশুদ্ধ। তারপরে দেখবো যে ওখানে ইউজ করা হয়েছিল কতটুকু, দেখো 63 ইউজ করা হয়েছিল, তাহলে বিশুদ্ধ হলে লাগতো 56 গ্রাম, কিন্তু এখানে লেগছে 63 গ্রাম, তারপরে ভেজাল আছে। তাহলে ভেজালটাকে হিসাবটা করে নেবো, তারপরে কি আদি পরিমাণ দ্বারা অর্থাৎ যে যতটুকু নিয়েছিলাম ততটুকু সেই সংখ্যা দ্বারা ভাগ করে দেবো। কারণ কি এই যে ম্যাগনেসিয়াম কার্বনেট, এই ম্যাগনেসিয়াম কার্বনেট যে 63 গ্রাম ইউজ করছি এর রেসপেক্টে ভেজালটা হিসাব করতে বলছে, এই জন্য 63 দ্বারা ভাগ করে দিয়েছি, আর শতকরা নেওয়ার জন্য 100 দ্বারা গুণ করে পার্সেন্টেজ দিয়ে দিয়েছি। 25 নম্বর দেখো বলছে ব্লু ভিট্রিল। ব্লু ভিট্রিল বলতে গেলে আমাদের কি বোঝায়, কপার সালফেট আর 5 অণু পানি, এটাকে বলা হয় ব্লু ভিট্রিল, বা ওটাকে তুতেও বলা হয়। এই ব্লু ভিট্রিলে কেলাস পানির শতকরা সংযুক্তি কত, তাহলে এই যে পানির শতকরা সংযুক্তি চাচ্ছে। তো দেখো আমাকে যৌগের মোট ভর বের করতে হবে, কারণ শতকরা সংযুক্তি বের করতে হলে আমাকে যার মানে শতকরা সংযুক্তি বের করতে হবে তার ভরকে সম্পূর্ণ ভর দ্বারা ভাগ করা লাগে।
তাহলে যে কপার সালফেট ইন্টু হচ্ছে কি 5 অণু পানি ছিল, এই সম্পূর্ণ ভর দ্বারা আমাকে ভাগ করা লাগবে। তাহলে দেখো পানির ভর কত 18, কিন্তু পানি আছে কতটুকু 5 মোল রয়েছে, তাহলে 5 18 কত হয় 5 18 90 হয়। তাহলে 90কে আমি ভাগ করবো কত দ্বারা, সম্পূর্ণ দ্বারা ভর দ্বারা। তাহলে এদিকে পাচ্ছি আমরা 90 আর এদিকে কত আসবে, কপারের হচ্ছে 63.5, সালফারের 32 আর অক্সিজেনের 64। তাহলে হিসাব করলে কত আসবে, 5 থেকে গেল পয়েন্টে 0 4 6 6 3 9, ঠিক আছে। তো 4 আর 2 6, 6 আর 3 9, ঠিক আছে। এবার 6 আর 9 15, 15 আর 6 21, 21 আর 3 24, তাহলে 249.5, 249.5 ইন্টু হচ্ছে কত 100 দিয়ে পার্সেন্টেজ দিয়ে দেবো। তাহলে এখানে দেখো আমাদের উপরে কত আসে 90, তার সাথে 100 গুণ করলে 9000 আসে, আর নিচে আসে আমাদের 249.5। তো মনে করো 5 আমরা আপাতত বাদ রাখলাম। আমরা যদি এটা দ্বারা এটাকে ভাগ করি তাহলে কত আসে, 4 দ্বারা দিলে 800, 4 4 16, বেশি হয়ে যাচ্ছে। তার মানে 3 দ্বারা দিতে হবে। তাহলে 3 দ্বারা ভাগ করলে আমাদের আসবে হচ্ছে 3 9 27, 27 7 হাতে 2, 3 4 12 আর 2 14, 4 হাতে 1, 3 2 6 রেখে 7। তা যদি বিয়োগ করি তাহলে বিয়োগে কত আসে, 3 4 1 5, 5 8 1, ঠিক আছে। তো তাহলে 153 আর মনে করো তো একটা শূন্য নেমে আসলো। তাহলে আমরা যদি 5 দ্বারা দিই, 7 দ্বারা দিলে 7 2 14, 4 7 28, বেশি হয়ে যাচ্ছে। তাহলে 6 দ্বারা দেওয়া লাগবে, তাহলে 36। দেখো আমাদের 36 পয়েন্ট সামথিং অ্যান্সার আসবে, আমাদের 36 এর অপশন একটাই রয়েছে, তাহলে ক নম্বর সঠিক। 26 নম্বর প্রশ্ন বলছে এসএটিপিতে কোন গ্যাসের মোলার আয়তন কত, কোন গ্যাসের মোলার আয়তন কত। তো দেখো আমাদের এই এসএটিপি আর এসটিপি এই দুইটা হচ্ছে আমাদের দুইটা মেথড। এসটিপি বলতে গেলে বোঝা হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, যেক্ষেত্রে টেম্পারেচার হচ্ছে এসটিপিতে 0 ডিগ্রি সেলসিয়াস, মানে প্রমাণ তাপমাত্রা চাপ, সেক্ষেত্রে তাপমাত্রা ধরা হয় 0 ডিগ্রি সেলসিয়াস প্রমাণ তাপমাত্রা বলতে, আর চাপ ধরা হয় 1 অ্যাটমসফিয়ার। তো আমরা জানি 1 অ্যাটমসফিয়ারের যে কথা 101 325 প্যাসকেলও সে একই কথা। আবার তুমি যদি মনে করো কিলো প্যাসকেলে রাখতে চাও তাহলে 101.325 কিলো প্যাসকেলও বলতে পারো, তোমার ইচ্ছা। আর আয়তন কত হয়, এসটিপিতে আয়তন আসে 22.4 লিটার। কিন্তু আমাদের বলছে এসএটিপি অর্থাৎ স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার, অর্থাৎ প্রমাণ বায়ু তাপমাত্রা ও চাপে আমাদের মানগুলো হিসেবে করতে বলছে। তাহলে এই ক্ষেত্রে হয় তাপমাত্রা হয় হচ্ছে, প্রমাণ তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস এসএটিপিতে, আর চাপ হয় হচ্ছে আমাদের ওই সেম 1 অ্যাটমসফিয়ার বা এগুলো ইউজ করতে পারো। আর আয়তন হয় হচ্ছে 24.789 লিটার। তাহলে আমাদের সঠিক অপশন হচ্ছে খ। তো আশা করছি আজকে আমরা যে 26টা প্রশ্ন বুঝাইছি এই 26টা প্রশ্ন তোমরা বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।